দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় ডিজিটালের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। আজকে আমরা আলোচনা করব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে সকল সদস্যরা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় জীবন বাঁচাতে জীবন উৎসর্গ। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী, দুইজন ফায়ার ফাইটার এবং একজন কর্মকর্তা তারা নিহত হয়েছেন। তারা কিন্তু ওই দিন ঘটনার সময় ভেতরেই ছিলেন এবং বিস্ফোরণে তাদের এই দুর্ঘটনার শিকার হতে হয়। এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় ঢোকার আগে আমরা এ বিষয়ে একটি প্রতিবেদন দেখতে চাই। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কোনো ভ্রুক্ষেপ না করে তার স্টাফদের এবং ওই দেশকে ওগুলি বাঁচাবার জন্য সে নিজের জান দিয়ে গেছে, ভিতরে ঢুকছে। নিজের জীবনের বিফল করে সে গেত মানুষের জানমাল রক্ষা করার জন্য। আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নাইমের জানাজা অনুষ্ঠিত হয়। নাইমকে স্মরণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। স্মৃতিতে উঠে আসে তার বীরত্বে গাথা কর্মজীবনের বিভিন্ন গল্প। ওরা আগের দিন সন্ধ্যার সময় এখান থেকে যায়, পরের দিন সন্ধ্যা বেলায় সে 12 ইউনিটে ভর্তি। সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল। আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাঝ থেকে হারাইছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আমাদের তরফ থেকে যত কিছু করার আমরা অবশ্যই করব। ছেলে, বাচ্চার এবং আপনার দায়িত্ব এখন আমাদের ফায়ার ব্রিগেড। আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে। তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছুপা হবে না। জানাজা শেষে অগ্নিযোদ্ধা নাইমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এতক্ষণ আপনারা প্রতিবেদনটি দেখলেন। এবারে এই বিস্তারিত বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক, যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ এই মাসের 22শে সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটে, এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে দেখা যায় যে এই ঘটনায় যখন ঘটে তার পরপরই আসলে ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা আসলে আগুন নির্বাপন করতে ওখানে গিয়েছিলেন তারা কিন্তু দগ্ধ হন। এর মধ্যে যে বিষয়টা আসলে লক্ষ্য করার বিষয়টি সেটি হচ্ছে এই যে দাহ্য পদার্থগুলো, অর্থাৎ কেমিক্যালের যে গোডাউন, এই গোডাউনের মধ্যে যখনই আসলে তারা নির্বাপন করার জন্য ভেতরে প্রবেশ করেন তখনই কিন্তু এই যে দাহ্য পদার্থগুলো ছিল সেগুলো বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরপরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফুটেজগুলো দেখেছি যে যখনই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে তখনও কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরেই ছিলেন এবং বিস্ফোরণ হওয়ার সাথে সাথে তারা কিন্তু এখান থেকে বের হন। এই বের হওয়ার যে কয়েক সেকেন্ডের যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে কিন্তু এই সকল ফায়ার সার্ভিস কর্মীরা অর্থাৎ 4 জন সদস্য তারা কিন্তু দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পাশাপাশি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় এবং তাদের সেখানেই চিকিৎসা চলে। আমি একটি কথা বলে রাখি, আজকে যে জান্নাতুল নাইম অর্থাৎ যিনি ইন্সপেক্টর ছিলেন টঙ্গী ফায়ার স্টেশনের, তার যে মৃত্যু হলো তার আগেও কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। যেটিকে আমি দেখাতে চাই সেটি হচ্ছেন একজন শামীম আহমেদ, যিনি ওই ঘটনার দিনই আসলে 100% দগ্ধ হন এবং তিনি মৃত্যুবরণ করেন সেই ঘটনার পরদিন, অর্থাৎ 23 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পাশাপাশি তার পরের দিন আরেকজন সদস্য ফায়ার সার্ভিসের তিনিও কিন্তু মৃত্যুবরণ করেন, নুরুল হুদা। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তারও 100% পুড়ে গিয়েছিল এবং এই পরপর আজকে 5ম দিন, অর্থাৎ 5ম দিনে এসে যতটুকু আমরা দেখতে পেলাম যে খন্দকার জান্নাতুল নাইম তিনি 5 দিন আসলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার পড়ে যাওয়ার যে শতাংশ ছিল সেটি ছিল 42% এবং 42% নিয়েই তিনি আসলে 5 দিন হাসপাতালে ট্রিটমেন্টে ছিলেন। তাকে বিভিন্নভাবে যত ধরনের আসলে চিকিৎসা দেওয়া যায় তাকে কিন্তু দেওয়া হয়েছিল, তবুও আসলে তাকে আর ফেরানো সম্ভব হয়নি। অর্থাৎ আজকে সকালবেলা 10টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন। আমরা যখনই খবরটি পাই তখনই আমরা সেই হাসপাতালে ছুটে যাই। আমরা যখন যাই তখন আসলে তার স্বজনরা 2-1 জন থাকলেও
পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আসলে তার স্বজনরা চলে আসেন, বিশেষ করে তার স্ত্রী, তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা যারা আসছিলেন, তাদের যে কান্নায় শোকাহত হওয়ার পরে যে কান্নার রোল, সেটি কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু পুরো হাসপাতালের যে করিডোর সেটি কিন্তু একবারে স্তব্ধতা বা নিস্তব্ধ হয়ে যায় এবং কান্নায় তাদের শোকে আসলে সেই পরিবেশটা একদম ভারী হয়ে যায়, সেটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি তাদেরকে ওইখান থেকে আনুষ্ঠানিক যে কার্যক্রম, যেহেতু তিনি মারা গিয়েছেন, আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শেষ করার পরে তাকে নিয়ে যাওয়া হয় তার যে কর্মস্থল, অর্থাৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে সদর দপ্তর রয়েছে সেখানে। দুপুর 2:30টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজার কথাটা একটু বলতে চাই আপনাদেরকে। এই জানাজার এর আগেও যেহেতু 2জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন, একই জায়গায় তাদের জানাজা হয়েছে, পাশাপাশি আজকেও নির্ধারিত 2:30টার সময় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পরে আমরা দেখেছি যে সেই জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাশাপাশি যিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছিলেন তিনিও কিন্তু এই যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি তার যে দীর্ঘদিনের, অর্থাৎ তিনি যে কর্ম করেছেন এই দীর্ঘদিনে তার যে ব্যাচমেট, তার যে সহকর্মীরা ছিলেন, অসংখ্য সহকর্মী কিন্তু আমরা পেয়েছি। তারা বলছেন যে তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিনি আসলে কেমন ছিলেন, তার এই কর্মময় বীরত্বগাথা কর্মময় জীবনটা আসলে কেমন ছিল। তাদের প্রশ্নে যদিও আমাদের এই কথাগুলো নিতে, যেহেতু এই জানাজায় উপস্থিত হয়ে তাদের মধ্যে একটা ইমোশনাল একটা বিষয় চলে এসেছিল, কান্নার একটি রোল পড়ে গিয়েছিল, কারণ দীর্ঘদিনের একটা সহকর্মীকে তারা হারিয়ে ফেলেছেন, যাকে আর কখনোই তারা ফিরে পাবেন না। অতএব তারপরেও আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম সে কেমন ছিল। তো প্রত্যেকটা ব্যাচমেট, প্রত্যেকটা সহকর্মী কিন্তু এই খন্দকার জান্নাতুল নাইম সহ অন্যান্য যারা আরও 2জন যারা মারা গিয়েছেন তাদেরকে নিয়েও কিন্তু কেউ খারাপ বলেনি। তারা বলছেন যে যেহেতু ফায়ার সার্ভিস কর্মীদের একটি বিষয় সবসময় তাদের লক্ষ্য রাখতে হয়, সেটি হচ্ছে ফায়ার স্টেশনের বেল বা ঘণ্টা বাজার সাথে সাথেই তাদেরকে দ্রুত আসলে সেই ঘটনাস্থল বলেন, অগ্নি নির্বাপনের জন্য বলেন বা যে কোনো ধরনের বড় ঘটনা বলেন সেখানে ছুটে যেতে হয়। শুধুমাত্র এই যে 3জন মারা গেলেন, এই 3জনই কিন্তু তাৎক্ষণিকভাবে যে কোনো ঘণ্টা বাজার সাথে সাথে বা যে কোনো খবর পাওয়ার সাথে সাথে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে ছুটে যেতেন, এমনটি তার সহকর্মীরা। পাশাপাশি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন এই খন্দকার জান্নাতুল নাইম, পাশাপাশি আরও 2জন যারা মারা গেছেন তারা। সব মিলে পরবর্তীতে যখন তার ফ্যামিলির লোকজনের সাথে, অর্থাৎ খন্দকার জান্নাতুল নাইমের পরিবারের সঙ্গে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ফায়ার স্টেশনের ডিজির সঙ্গে তাদের কথা হয়, তারা কিন্তু, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফায়ার সার্ভিসের যিনি ডিজি রয়েছেন, পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে যে ধরনের কথা বলা দরকার তাদেরকে বলেছেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই যে যারা এই নিজের জীবনকে উৎসর্গ করে অন্যকে বাঁচানোর জন্য আসলে সবসময় যারা নিবেদিত প্রাণ হয়ে এগিয়ে যান, তাদের এই মৃত্যু আসলে মৃত্যু নয়, তারা প্রজন্মের পর প্রজন্ম আসলে মানুষের মনে জেগে থাকবে, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। পাশাপাশি এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে শোক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের দায়িত্ব আসলে সরকারের পক্ষ থেকেই তারা নেবেন। পাশাপাশি অন্যান্য যে আনুষ্ঠানিক কার্যক্রম, অর্থাৎ একজন মারা যাওয়ার পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি ফায়ার সার্ভিসের পরিচালনা করার জন্য তিনি নির্দেশ দেন। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেখানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আমরা প্রশ্ন করেছিলাম এই যে বিভিন্ন জায়গা যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার আসলে দায়ভার কে নেবে। তো তিনি আমাদেরকে যেটি বলছেন যে কোনো ধরনের দাহ্য পদার্থ যে গোডাউন বা যেখানে আসলে বিস্ফোরণ ঘটার একটা শঙ্কা থেকে সেই সকল জায়গায় যেন আসলে জনসম্মুখে না হয়, পাশাপাশি খোলা একটা জায়গায় হয়, অর্থাৎ যেখানে ঘন বসতি, যেখানে আবাসিক এলাকা, সেখানে যেন এই ধরনের গোডাউন বা যে ধরনের মালামালে আসলে বিস্ফোরণ ঘটে সেই ধরনের পণ্য যেন না রাখা হয়। পাশাপাশি আরেকটি বিষয়, ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা বা সদস্য রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো ঘটনায়, বিশেষ করে ফায়ারে বা অগ্নিকাণ্ডের যে কোনো ঘটনায় যদি প্রকৃত ঘটনা, অর্থাৎ এই গোডাউনের মধ্যে বা এই জায়গার মধ্যে কি আছে সেই কথাগুলো যদি সাধারণ মানুষ ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক জানায়, তাহলে এই ধরনের ঘটনা হতে ফায়ার সার্ভিস কর্মীরা এড়াতে পারবে। অর্থাৎ এই যে মৃত্যু হয়েছে এটি শুধুমাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন যে শুধুমাত্র ওই গাজীপুরের যে গোডাউনের আশেপাশের এলাকার মানুষ ছিলেন তারা আসলে সঠিক তথ্য দিতে পারেননি, অর্থাৎ সেখানে দাহ্য পদার্থ রয়েছে বা কেমিক্যাল রয়েছে বা যেটি বিস্ফোরণ ঘটতে পারে, এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ প্রথম দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা কর্মীদের যারা নির্বাপন করতে গিয়েছিলেন তাদেরকে জানানো হয়নি। যার কারণেই
এই গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ আসলে অগ্নিকাণ্ডের বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরেই আসলে ফায়ার সার্ভিসের যারা আসলে সবসময় নিজেদের জীবন বিপন্ন করে হলেও মানুষকে যারা বাঁচানোর জন্য চেষ্টা করেন তাদের আসলে মৃত্যু হয়। সব মিলিয়ে এই তিনজনের মৃত্যুতে আসলে পুরো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে শোকের একটি ছায়া নেমে এসেছেন। তারা বলছেন যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এ ধরনের ঘটনা যেন আসলে পরবর্তীতে না ঘটে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এটা পরবর্তীতে এরকম হবে না, বা যারাই আসলে যেখানে আসলে অগ্নি দুর্ঘটনা ঘটবে বা যে কোনো বড় দুর্ঘটনা ঘটবে এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে সঠিক তথ্য দেবেন, এমনটি প্রত্যাশা করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা। তো সব মিলিয়ে এই ছিল এই যে গাজীপুরের যে টঙ্গীর একটি গোডাউনে যে আগুনের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের যে আলোচনা, সেই আলোচনার সবশেষ। দর্শক, আমরা আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।